শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অপ্সরা বিউটি পার্লারকে বাইরে থেকে দেখার জন্য একটি সাধারণ জায়গা বলে মনে হচ্ছিল, কিন্তু মাঝে মাঝে মনে হতো সেখানে যেন এক অদৃশ্য শক্তি আছে। আর এখন এই সন্দেহ বিশ্বাসে পরিণত হচ্ছে। যে কোনো গ্রাহক রাতে ম্যাসাজ করতে আসতো, সে হয়তো অদৃশ্য হতো বা তার দেহটি বিকৃত অবস্থায় পাওয়া যেত। আরে ওই যে পার্লার আছে না, যেখানে ম্যাসাজ করতে যেতাম, সেই ম্যাসাজ পার্লারটা, হ্যাঁ সেটাই। আজ সকালে পুলিশ একটা ছেলের লাশ পেয়েছে। সত্যি তাই নাকি? হ্যাঁ, খুব অদ্ভুত পরিস্থিতিতে। কেউ তার মাথা কেটে মৃতদেহ উল্টো করে ঝুলিয়ে রেখেছিল, আর তার মাথা নেই। কি বলছিস তুই, সত্যি নাকি? হ্যাঁ বাবা, হ্যাঁ। এখন কোনো ম্যাসাজ পার্লারে যাব না। কিন্তু হঠাৎ করে এইসব কেন হলো, আর কেন? ছোট্টখাটো ম্যাসাজ পার্লারে এমন ঘটনা বেশ প্রশ্নবিদ্ধ হলেও বহু বছর আগে অপ্সরা ম্যাসাজ পার্লারে এর সূত্রপাত হয়। নীনা নামের একটি মেয়ে কাজ করত ওখানে। সে খুব সুন্দরী, নিরীহ আর কঠোর পরিশ্রমী ছিল, তবে তার ভাগ্য খুবই খারাপ ছিল। এক রাত একজন ধনী ব্যক্তি পার্লারে আসে, আর তার বন্ধু রবি, যার অপরাধমূলক প্রবণতা ছিল। তক্ষুনি রাজ নীনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়, আর সে নীনার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। তোমাকে দেখতে কিন্তু বেশ সত্যিই সুন্দর। আচ্ছা, যখন সময় পাবে তখন তুমি আমাদের সাথে হোটেলে যাবে, কি বলো? না স্যার, আমি আপনার সাথে যেতে পারবো না। আরে কেন আসবে না? একসাথে ঘুরে বেড়াবো, পার্টি করব, ফুর্তি করব। দেখুন স্যার, আমি ভালো পরিবারের মেয়ে, আমার এসব ভালো লাগে না। এটা আমার কাজ না। এখানকার কোনো গ্রাহকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দয়া করে আমার সাথে আচরণ ভালো রাখুন, নয়তো আমাকে বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে নালিশ করতে হবে। কি কি বললে তুমি? তুমি আমার নামে নালিশ জানাবে? এত সাহস তোর? নীনার কথা শুনে রাজ এতটাই রেগে গেল যে রেগে গিয়ে সে নীনার গলা টিপে ধরে ফেলে। আরে এটা তুই কি করলি? ঠিকই তো করেছি, তুই দেখলি না ও আমার সাথে কেমন তর্ক করছিল? কিন্তু এখন আমরা কি করব? তার মানেটা কি? আরে ওকে এই পার্লারে পুঁতে দেবো আমি। রাজ আর রবি যেভাবে ঠিক করেছিল, ঠিক সেইভাবেই নীনার দেহকে পার্লারের ভেতরের একটা গোপন সেলারে পুঁতে দেওয়া হয়, আর ওপর থেকে সিমেন্ট দিয়ে মেঝেটা ভরাট করে দেয়। এরপর রাজ তার পুলিশ বন্ধু নিতিনকে ঘুষ দিয়ে নীনা নিজেই নিখোঁজ হয়েছে এরকম কেস বানানোর জন্য বাধ্য করে দেয়, আর তারপর মামলাটাও ক্লোজ হয়ে যায়। কিন্তু কয়েক বছর পর রবি আবার সেই পার্লারে এলো। পার্লারে রবিকে দেখে নীনার আত্মা তাকে মারার জন্য কাঁপতে শুরু করে। যেইমাত্র মেয়েটি মালিশ করা শুরু করে, সাথে সাথে ঘরের আলো আস্তে আস্তে নিভতে শুরু করে। হঠাৎ তার শরীরে এরকম বরফ শীতল হাতের অনুভব করলো। এটা তুমি কি করছো? রবি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? আমি তো এখনো ম্যাসাজ শুরুই করিনি। রবি চমকে উঠল। সে নিজের শরীরে কারোর হাত অনুভব করেছিল। সে কিছুই বুঝতে পারছিল না। তক্ষুনি সে দেখতে পেল যে আয়নায় একটা ঝাপসা আত্মা দেখতে পায়, আর রক্ত দিয়ে একটা কিছু লেখা ছিল, নীনা। নীনা? আয়নায় নীনার নাম দেখে রবি আরো ঘাবড়ে যায়। সে পেছনে তাকিয়ে দেখে পুরো ঘর ফাঁকা ছিল, আর তার সামনে দাঁড়িয়ে ছিল নীনার আত্মা। তুমি 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 এখানে কি করছো? হ্যাঁ, আরে তুমি ভুলে গেছো? মনে নেই তোমার? তুমি আর রাজ আমাকে এইখানেই তো পুঁতে দিয়েছিলে। মনে পড়লো কিছু? না না, এটা হতে পারে না, এটা হতেই পারে না। রবি আতঙ্কিত হয়ে পালিয়ে যায়, আর তার চেষ্টা সফল হলো না। সেই ঘরের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়, আর নীনা সুযোগ পাওয়া মাত্রই তার উপর আক্রমণ করে। পরদিন সকালে পার্লারের গোপন সেলারে তার লাশ পাওয়া যায়। মুখটি পুরোপুরিভাবে ছিঁড়ে ফেলা হয়েছিল, এবং শরীরে নীল কালচে নখের চিহ্ন ছিল। রবির মৃত্যুর খবর পৌঁছে গিয়েছিল রহস্য।
বন্ধুকে হারিয়ে ফেলে সে শোকে কাতর হয়ে পড়ে। না, রবির মরার পর রাজ পুলিশের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে এবং কিছু কিছু অদ্ভুত জিনিস সে জানতে পারে। আরে তোমরা কি করছোটা বলো তো? 2 সপ্তাহ হয়ে গেল রবি আমাদের মধ্যে আর নেই, আর তোমরা ওই কেসটা বন্ধ করে দিয়েছো কেন? হ্যাঁ, কেস বন্ধ করেছি কারণ এটা একটা গন্ডগোলের কেস। নিনার কথা মনে আছে? কে নিনা? সেই নিনা যাকে তুই ম্যাসাজ পার্লারে প্রাণে মেরে ফেলেছিস, আর ওর কেস বন্ধ করার জন্য আমাকে ঘুষ দিয়েছিলিস। হ্যাঁ, কিন্তু রবির সাথে ওর কি সম্পর্ক আছে। রবির লাশটা যখন পরীক্ষা নিরীক্ষা করি তখন একটা চিঠি পাই, তাতে লেখা ছিল যে একজনের গল্প শেষ হয়ে গেল, এবার দ্বিতীয় জনের পালা। তার মানে তুই বলতে চাইছিস ওই নিনা, যাকে আমি নিজে মেরে ওই পার্লারের মধ্যে পুঁতে দিয়েছিলাম, ও আবার ফিরে এসেছে? ওই রবিকে মেরেছে? আরে তোর মাথার ঠিক আছে তো? একজন অফিসার হয়ে এই সব কথায় তুই বিশ্বাস করিস? হ্যাঁ, তোর হাসি পাচ্ছে তাই তো, কিন্তু এটা হাসার ব্যাপার নয়। রবি ওই পার্লারে এর আগেও আমরা একটা ছেলের লাশ পেয়েছিলাম, আর তার কাছ থেকেও এই চিঠিটাই পাওয়া গেছিল, যাতে লেখা ছিল যে রাজ, আই এম ওয়েটিং ফর ইউ। নিতিনের কথা শুনে রাজের লোম খাড়া হয়ে যায় আর সে ভয় পেয়ে ওঠে। এত সব কিছু হয়ে গেছে আর তুই আমাকে এখন বলছিস? দেখ, হাইপার হোস না। আমি আজকে রাত্রে ওই নিনার লাশটাকে ওখান থেকে অন্য কোথাও শিফট করে দিচ্ছি, আর এই ব্যাপারটাকে পুরোপুরি ধামাচাপা দিয়ে দেব, ঠিক আছে? নিতিনের কথা শুনে রাজের প্রাণে প্রাণ ফেরে। রাজের সঙ্গে কথা বলার পর নিতিন সঙ্গে সঙ্গে তার পরিচিতদের ব্যবস্থা করে। নিনার মৃতদেহ সরিয়ে জঙ্গলে পুঁতে দেওয়া হয়। সে ভাবল এইভাবে সেই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তা হলো না। নিতিন নিনার মৃতদেহ পার্লার থেকে বের করার সাথে সাথেই তার আত্মা সেই জায়গা থেকে মুক্ত হয়ে যায় এবং এখন সে যে কোনো জায়গায় রাজকে হত্যা করতে পারে। হ্যালো, হ্যাঁ নিতিন, বল, কাজ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, আর আমি ওই পার্লারটাকেও বন্ধ করে দিয়েছি। আরে বা ভাই, তো সত্যি তুলনা হয় না। ঠিক আছে, এবার রাখছি, পরে আবার কথা হবে। নিতিনের মুখ থেকে কাজ হয়ে যাওয়ার কথা শুনে রাজ খুশি হয়, আর সেই খুশিতেই রাজ লং ড্রাইভে বেরিয়ে পড়ে। হঠাৎ করে রাজের গাড়ির সামনে এক নারীর ছায়া দেখতে পায়, আর সে তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে দেয়, যার কারণে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বেচারা রাজ বেশ কয়েক ঘন্টা নির্জন রাস্তায় একা পড়েছিল। তক্ষুনি হঠাৎ রাজের জ্ঞান ফিরে আসে। সে চোখ খুলে দেখতে পায় যে একটা আবছা ছায়া তার দিকে তাকিয়ে গান গাইছে আর আসছে। ओ हुजूर, तुमको सितारों में ले चले, दिल झूम झूम जाए ऐसे, बहारों में ले चले। কে তুমি? কে? আরে, কি হয়েছে আবার? তুমিও আমাকে ভুলে গেছো? আর তাকে দেখে রাজের চোখ ছলছল হয়ে উঠল। आओ हुजूर, तुमको सितारों में ले चले। তুমি এখানে কি করছো? আরে, তুমি তো রেগে গেছে, কিন্তু তুমিই বলেছিলে না আমার সাথে মজা করতে চাও? না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি? ছেড়ে দেব? তোমার সত্যিই মনে হয় যে আমি তোমাকে এখানে জ্যান্ত ছেড়ে দেব? তুমি আমার সাথে কি করতে চলেছো? রাজের প্রশ্নে নিনা রেগে গিয়ে ওর চোখে আঙুল ঢুকিয়ে দেয় আর চোখ বার করে নেয়। না, এটা তুমি কি করলে? না। এখন তুমি বুঝতে পারবে যে মরার সময় কত কষ্ট পেয়েছিলাম আমি। এরপর নিনা তাকে সারা রাস্তা টেনে নিয়ে যেতে থাকে। রাজের শরীর রক্তে ভিজে গিয়েছিল। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। রাজ চিৎকার করতে থাকে, কিন্তু নিনা তার কথায় কান দিল না।
নিনার রাগ আস্তে আস্তে বাড়তে শুরু করে আর সে রাজের গলা টিপে ধরতে শুরু করে। নিনা এত জোরে গলা চেপে ধরেছিল যে রাজের মাথা ধড় থেকে আলাদা হয়ে গেছিল এবং রাজের গল্প সেখানেই শেষ হয়ে গেছিল। পরের দিন পুলিশ গাড়িটি খুঁজে পায়। তারা একই নির্জন রাস্তায় এটি খুঁজে পেয়েছিল, কিন্তু তারা সেখানে রহস্যের কোনো চিহ্ন খুঁজে পায়নি।